সবাইকে নমস্কার, সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান। বুধ সকালে এই অনুষ্ঠানে আজ শেষ সপ্তাহ আমরা গোটা মে মাস জুড়ে পড়েছি আপনাদের সাহিত্যের প্রিয় চরিত্র। আপনারা লিখেছেন বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা ৭০০০০০১, পশ্চিমবঙ্গ, ভারত এই ঠিকানাতে। এবং কেউ কেউ লিখেছেন মৈত্রীকথা@gmail.com এই ঠিকানাতেও, MAITREEKATH মৈত্রীকথা@gmail.com এই ঠিকানাতেও। আজ যার লেখা দিয়ে শুরু করব তিনি গণেশনগর, কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনার সুব্রত সুন্দর জানা। তোমার এ মাসের বিষয়ে লিখতে গিয়ে চোখের সামনে ভেসে উঠছে অনেকগুলো চরিত্র। তাদের মধ্যে অন্যতম একজন হলো নারায়ণী, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রামের সুমতি গল্পের মুখ্য চরিত্র। নারায়ণী তৎকালীন সমাজে অল্প বয়সে বিয়ে হয়ে আসা সম্ভ্রান্ত পরিবারের এক গৃহবধূ। তার স্বামী শ্যামলালের সৎ মা মারা যাওয়ার সময় ছোট রামকে তার কোলে দিয়ে গিয়েছিলেন। সেই থেকে সৎ দেওর রামকে নারায়ণী পুত্র স্নেহে বড় করে তুলেছে। রামের দৌরাত্ম্যে অতিষ্ঠ সবাই, একমাত্র নারায়ণীই সামলাতে পারে রামকে। আদর, শাসন এই নিয়েই কেটে যাচ্ছিল নারায়ণীর দিনগুলি। কিন্তু সমস্যা দেখা দিল যেদিন থেকে নারায়ণীর মা দিগম্বরী বাড়িতে এলো। রামের ছেলে মানুষগুলোকে দিগম্বরীর যেমন আদিক্ষেতা মনে হতো, রামও সহ্য করতে পারত না তার উপর দিগম্বরীর খবরদারি। শেষে একদিন দিগম্বরীর প্ররোচনায়, শ্যামলালের নির্দেশে নারায়ণী বাধ্য হলো রামের সঙ্গে কোনো সম্পর্ক না রাখতে। ৩ দিন নারায়ণী রামকে খেতে দেয়নি, নিজেও কিছু খায়নি। তারপর স্বামীর দিব্যি, মায়ের বারণ উপেক্ষা করে অসুস্থ শরীরে নিজে হাতে রান্না করে রামকে খাইয়ে নিজের উপোস ভাঙল। দিগম্বরী বুঝতে পারল তার ভুল। রামও কথা দিল সে আর গুরুজনদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না। নারায়ণী বাইরে কঠোর, ভেতরে কোমল। নিজের ছেলে থাকা সত্ত্বেও সৎ দেওরের প্রতি মাতৃসুলভ আচরণ তাকে করে তুলেছিল এক আদর্শ নারী। নারায়ণী যেন কোনো সাহিত্যের চরিত্র নয়, আমাদের সমাজের, আমাদের বাড়িরই এক মাতৃরূপ। লিখেছেন সুব্রত সুন্দর জানা, গণেশনগর, কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা থেকে। দক্ষিণ ২৪ পরগনার পর এবারে পশ্চিম বর্ধমান, ডিপিএল কলোনি, দুর্গাপুর ২ থেকে লিখেছেন গোপা সরকার। বাংলা সাহিত্য রসের ভাণ্ডার। যতই এর গভীরে অবগাহন করা যায় ততই নানান রস আস্বাদিত হয়। সাহিত্যে সব চরিত্রই আমার প্রিয়, কোনটা ছেড়ে কোনটা বলি। নারীরা সমাজের অর্ধেক আকাশ হলেও প্রাচীন ইতিহাসে তাদের ঠাঁই মিলেছে অল্পই। কিন্তু নিজ গুণে নিজের জায়গা কিভাবে ছিনিয়ে নিতে হয় সেটা জানে এই বলিষ্ঠ নারী চরিত্রটি। লেখক সৈয়দ ওয়ালি উল্লাহর সৃষ্টি জমিলা এইরকম এক বলিষ্ঠ নারী চরিত্র। আমার প্রিয় জমিলা এক আদর্শবাদী এবং সৎ চরিত্র। লেখক তার লাল সালু উপন্যাসে এই চরিত্রটির মাধ্যমে তৎকালীন মেয়েদের প্রতিবাদ স্পৃহাকে জাগিয়ে তুলেছিলেন, যাকে দিয়ে লেখক তৎকালীন ঘুণ ধরা কুসংস্কারাচ্ছন্ন সমাজের মুখে থুতু ছিটিয়েছিলেন। নারীর মুখ বুজে শুয়ে যাওয়ার ব্যতিক্রমী দৃষ্টান্ত জমিলা চরিত্রটি। ধর্ম ব্যবসায়ী স্বামী মজিদের অন্যায় অত্যাচার আর ভণ্ডামির বিরুদ্ধে বঙ্কিম প্রশ্ন হয়ে দাঁড়ায় জমিলা, ঝড় তোলে কথার। জমিলা চরিত্রের তেজ আর রুখে দাঁড়াবার মনোভাব তাকে এক অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। আর জমিলা দান করেছে লাল সালু উপন্যাসের সার্থকতাকে। শিক্ষা সাহিত্যে বলুন কিংবা হেঁসেলে, ধর্ম দর্শন বলুন কিংবা রাজনীতিতে, নারীদের বিকল্প একমাত্র নারীরাই। তাই বাংলা সাহিত্যে এই বলিষ্ঠ নারী চরিত্রগুলো যেন বাস্তবে আমাদেরই মা, বোন, ঠাকুমা। লিখেছেন গোপা সরকার, ডিপিএল কলোনি, দুর্গাপুর ২, পশ্চিম বর্ধমান থেকে। রামপুর চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুরের ননী গোপাল জানার লেখা এবার আমার হাতে। রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি গল্পের শশী আমার প্রিয় চরিত্র। গল্পে তৎকালীন সমাজের পল্লী রমণীর আদর্শ মূর্ত হয়ে উঠেছে। যখন নারীদের কাছে পতিনিন্দা ছিল অসহনীয়, যখন এক হতভাগিনী গ্রাম্য বধূর অত্যাচারী স্বামী সম্পর্কে এমন স্বামীর মুখে আগুন শুনে শশী অত্যন্ত পীড়া অনুভব করেছিলেন। শশীর কোমল হৃদয়ের সমস্ত প্রীতিরস প্রবাসী স্বামী জয়গোপালের অভিমুখে প্রবাহিত। শয্যাতলে স্বামীর যে অংশের উপর শয়ন করিত সেখানে বালিশে আঘ্রাণ ও চুম্বন স্বামীর প্রতি একান্ত ভালোবাসা সূচিত করে। শশী চরিত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অপত্য স্নেহ ও কর্তব্যপরায়ণতা। নীলমণি শশীর নিজের ভাই, কিন্তু বৃদ্ধ বয়সের সন্তান, যে কারণে শশীর স্বামী জয়গোপালের মতো শশীও প্রথমে মেনে নিতে পারেনি। কিন্তু মা যখন শশীর হাতে ভাই নীলমণির দায়িত্ব দিয়ে মারা যান,
রুগ্ন ভাইটিকে অত্যন্ত স্নেহের সঙ্গে দায়িত্ব সহকারে ধাত্রী পান্নার মতো লালন করতে থাকে। আবার প্রতিবাদী চরিত্রেও শশী বিষয় আত্মসাতের কারণে দেবরের প্রতি প্রতিবাদী হতে অনাথ ভাইয়ের সম্পত্তি উদ্ধারের বেলায়ও দৃঢ় শশী। নীলমণি ভাইয়ের কঠিন অসুখের ভালো চিকিৎসায় স্বামীর কাছে আকুতি মিনতি ব্যাকুলতা, নৌকো করে ডাক্তারের বাড়ি যাওয়া, স্বামীর সংসার টিকিয়ে রেখেও ভাইকে একটা উপযুক্ত আশ্রয় রাখার কর্তব্য পালনে সফল নারী শশী। সে কর্তব্যনিষ্ঠা আদর্শ পালনের জন্য নিজেকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারেনি। এই কারণেই দিদি গল্পে শশী আমার প্রিয় চরিত্র। লিখেছেন ননীগোপাল জানা, রামপুর চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে। শ্যামল সাহার লেখা পর্ব এসেছে বারুইপাড়া লেন, আলমবাজার, কলকাতা 35 থেকে। ছোটবেলায় বাবা আমাদের ভাই বোনদের পুজো সংখ্যা উপহার দিতেন। 1376-এর 30শে আশ্বিন শ্রী সুধীন্দ্রনাথ রাহা সম্পাদিত বিদেশি গল্পচয়ন বইটি উপহার দেন। বিশ্ব সাহিত্যে বিভিন্ন ভাষায় লিখিত বরেণ্য সাহিত্যিকদের 12টি উপন্যাস গল্পাকারে বাংলায় অনুবাদ করে পরিবেশিত। রেজারেকশন, গন উইথ দ্য উইন্ড, ফার ফ্রম ম্যাডিং ক্রাউড, দ্য ব্লু বার্ড, ডন কুইসকোট, ফাউস্ট অ্যান্ড কোয়াইট ফ্লুজ দ্য ডন, এইসব গল্পের সঙ্গে শেষ গল্পটি নরওয়ের সাহিত্যিক জোহান বয়ারের লেখা উপন্যাস দ্য গ্রেট হাঙ্গার। এই দ্য গ্রেট হাঙ্গারের মূল চরিত্র হলো পীর। ছোটবেলা থেকেই এক লড়াকু জীবন, অনেক বাধা বিপত্তি কাটিয়ে সে হয়েছে জগৎ বিখ্যাত ইঞ্জিনিয়ার। অনেক অর্থ রোজগার করেছে, আবার হারিয়েছেও বেশ। জীবন সায়াহ্নে সে তার দ্বিতীয় স্ত্রী মার্লি আর ছোট মেয়ে অস্টাকে নিয়ে এক গ্রামে বসবাস শুরু করে। নিজের বাড়ি সঙ্গে চাষযোগ্য কিছুটা জমিও আছে। পীরের পাশেই থাকে এক প্রতিবেশী টিন মিস্ত্রি। এই টিন মিস্ত্রি পীরকে সবসময়ই তার প্রতিপক্ষ মনে করে। প্রচন্ড হিংসায় টিন মিস্ত্রি একদিন তার হিংস্র বিশাল কুকুরকে দিয়ে পীরের মেয়ে অস্টাকে মেরে ফেলে। সেবার খরা চলছিল, অনেকেই কিছু জব বীজ রেখে দিয়েছে বর্ষা এলে জমিতে ছড়াবে বলে। টিন মিস্ত্রি খরার মধ্যেই তার সব জবের বীজ জমিতে ছড়িয়ে দেওয়ায় সেগুলো সব শুকিয়ে গেছে। বাড়ি বাড়ি গিয়েও সে কারো কাছ থেকেই বীজ পাচ্ছে না। পীরের মেয়ের মৃত্যুর জন্য গ্রামবাসীরা টিন মিস্ত্রিকে সহ্য করতে পারে না। একদিন রাত 2টো নাগাদ পীর তার স্ত্রী মার্লিকে বলে কিছু জবির বীজ নিয়ে টিন মিস্ত্রির জমিতে গিয়ে ছড়াতে লাগলো। খুব সংক্ষিপ্তভাবে এই হলো পীরের গল্প। তবে গল্পের শেষটুকুতেই রয়েছে লেখকের লেখনী, অসম্ভব শিল্পকর্ম। এই অংশটুকু আমি হুবহু বঙ্গানুবাদটাই তুলে ধরছি। আকাশে চাঁদ, পাহাড়ের মাথায় উষার পূর্বাভাস, জনপ্রাণীর সাড়া নেই, নেই সেই হিংস্র কুকুরটাও। শেরিফের লোক এসে তাকে গুলি করে মেরেছে। সেই নিঃসাড় মৌন প্রত্যুষে পীর জব বুনছে টিন মিস্ত্রির ভুঁইয়ে। সীমানের এপারে মার্লি দাঁড়িয়ে আছে বেড়া ধরে। ওপারে কি পীর একা? না, তার সঙ্গে রয়েছে অদৃশ্য অনেকে। ঘুরছে ফিরছে, ভজন গাইছে। বোন লুইজি এসেছে বেহালা বাজাতে বাজাতে। কাঁটার মুকুট মাথায় পড়ে এসেছেন এক ক্রুশবিদ্ধ মহাপুরুষ। আকাশে বাতাসে ডানা মেলে উড়ছেন দেবদূতেরা। নীল নদের বাঁধ বেঁধেছে পীর। আবিসিনিয়ার পাহাড়ে রেল বসিয়েছে পীর। বেসনা প্রপাতের মুখেও পীর গেঁথে তুলেছে কংক্রিটের প্রাচীর। কিন্তু আজ যা সে গড়ল সেটি তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি। গড়ল নিজের হৃদয় জুড়ে মন্দির একটি, যা থেকে মানবতার আপনাকে খুঁজে পাওয়ার সুসমাচার অনাবিল আনন্দ গানে ছড়িয়ে পড়ছে রবিচন্দ্র তারার মালায় ঘেরা বিশ্বজগতে। 1918 সালে দ্য গ্রেট হাঙ্গার উপন্যাসটির জন্য লেখক জোহান বয়ার সাহিত্যে নোবেল পুরস্কার পান। লিখেছেন শ্যামল সাহা, বারুইপাড়া লেন, আলমবাজার, কলকাতা 35 থেকে। এবারে মানিক কুমার বসুর লেখা ঠিকানা ঋষি অরবিন্দ সরণি, কলকাতা 90। শরৎচন্দ্রের গল্প অভাগীর স্বর্গের অভাগীর চরিত্র আমার কাছে এক অসামান্য চরিত্র। গ্রামের ঠাকুরদাস মুখুজ্জের স্ত্রী অনেক বয়সে দেহ রাখলেন। মুখুজ্জে বাবুর অনেক প্রতিপত্তি, অর্থবান মানুষ, তার সঙ্গে চাকর বাকর, লোক লস্কর, গ্রামের লোকজন, অনেক ভিড়। আলতা সিঁদুর পরিয়ে, চন্দন চর্চিত করে, দামি শাড়ি পরিয়ে মহা ধুমধাম সহকারে তার সব দেহ শ্মশানে গেল। অভাগীর ছেলে কাঙালি, সে মাকে শ্মশান থেকে আনতে গিয়েছিল। দেখে মা বামুনগিন্নির মৃত্যুতে খুব কান্নাকাটি করছে। চিতার অজস্র ধোঁয়া আকাশের দিকে উঠছে, যেন গিন্নিমা রথে চড়ে স্বর্গে যাচ্ছেন। তার ইচ্ছা তার ছেলেও একদিন তার মুখে ও চিতায় আগুন দেবে, সেও রথে চড়ে স্বর্গে যাবে। অভাগী সত্যি অভাগিনী। তার স্বামী তাকে বিবাহ করে। কাঙালি জন্ম নেওয়ার পর তার স্বামী অন্য মহিলার কাছে গ্রামান্তরে চলে যায়। কখনো কাঙালিদের সংসারে আর আসেনি।
অভাগী তার গ্রামেই থেকে যায়। অভাগী দুলে, নিচু জাত, গ্রামের মেয়েরা তাকে বড় ভালোবাসত। অমন স্বামী যে কোনোদিন তাকে দেখল না, তাই তারা অভাগীর আবার বিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু অভাগী রাজি হয়নি। গ্রামের মেয়ে বউরা বলে অভাগীর মতো সতীলক্ষ্মী এই গ্রামে নেই। কাঙালি 15য় পা দিয়েছে, আর একটা বছর পার করলে অভাগী সংসারটা একটু দাঁড় করায়। কাঙালি সবে বেতের কাজ শিখছে। ঘরে ফিরে কাঙালি দেখে তার মায়ের ধুম জ্বর। মা শুধু বলে, তোর হাতের আগুন পেলে আমিও নীল ধোয়ার মতো ওপরে উঠে রথে চড়ে স্বর্গে যাব। তুই একবার বাবাকে ডেকে আন, শুধু পায়ের ধুলো মাথায় দিয়ে যাবে। কাঙালির বাবা এলো। অভাগী জীবনের শেষ মুহূর্তে হাত বাড়িয়ে ধুলো নিয়ে মাথায় দিল। কাঙালি মুখুজ্জে বাবুর কাছারি বাড়ি যায় মাকে দাহ করার কাঠ আনতে, কিন্তু বিতাড়িত হয়। নদীর চরে গেলে কেউ তার হাতে খড়ের আঁটি জ্বালিয়ে হাতে ধরে মায়ের মুখে দিয়ে দেয়। তারপরই যারা বহু লোকজন, মেয়ে বউরা গিয়েছিল, তারা নদীর চরে দেহ পুঁতে দেয়। স্বল্প ধোঁয়া আকাশে উঠেছিল। পলকহীন দৃষ্টিতে কাঙালি সেই দিকে তাকিয়েছিল। তার মা বুঝি রথে চড়ে স্বর্গে গেলেন। মা আর রইল না, সে বড় একা। এমনই এক নারী চরিত্র সাহিত্যের সেরা চরিত্র না হয়ে পারে। লিখেছেন মানিক কুমার বসু, ঋষি অরবিন্দ স্মরণে, কলকাতা 90 থেকে। শুক্তি, তারক দত্ত রোড, কলকাতা 19 থেকে লিখেছেন, আমি একাদশ শ্রেণী। সময়টা জল মেঘের ঋতু। গাঙ্গু কাকা পত্রিকাটা দিয়ে বলল, মনি, দারুণ ধারাবাহিক শুরু হয়েছে, লেখক জলপাইগুড়ির লোক। চারু বাগানে কাঠের দোতলার গাড়ি বারান্দার ঘরে বৃষ্টি ভেজা দুপুরে শুরু হলো পড়া। খুঁটিবাড়ির রেঞ্জ। উফ, প্রথম পর্বেই রোমাঞ্চ। দক্ষিণের জানালা দিয়ে যেন হাতিটা সুর ঢুকিয়ে দিয়েছে। গায়ে কাঁটা দিচ্ছিল। এই অনুভূতি আয়ু পর্যন্ত মনে থাকবে। সেই যে অর্জুন মণিকোঠায় কড়া নেড়ে পাকাপাকি গেড়ে বসলো, কি বলবো, প্রকাশের শব্দ আজও অজানা। তার পাশে মেজরও লেপ্টে রইল নিজ গুণেই। আমি সত্যের পূজারী, তাই সত্যানুসন্ধানী অর্জুন। সাহিত্যের প্রিয় নয়, প্রিয়তম চরিত্র। প্রিয় চরিত্রে আছেন কাকাবাবু, সত্যান্বেষী ব্যোমকেশ, বক্সী, ফেলুদা, আরোরা। একবার প্রিয়তম লেখক সমরেশ মজুমদারকে বলেছিলাম, বুড়ো, খুব বড় একটা সমস্যা। উনি জানতে চাইলেন। বললাম, কাকাবাবু আর অর্জুনের মধ্যে কাকে যে আগে পড়ব বুঝতে পারছি না। মুশকিল, খুব মুশকিল। উনি বলেছিলেন, কাকাবাবু সবারই। কাকাবাবু আর অর্জুন তোমার বন্ধু। কাকাবাবুকে সম্মান জানিয়ে বন্ধু অর্জুনকে দ্বিতীয় স্থানেই রাখো। এইক্ষণে, অনুক্ষণে, প্রতিক্ষণে আমার কাছে ভীষণভাবে জীবন্ত কিংবদন্তি পুরুষ প্রিয়তম লেখকের প্রতি বিনম্র শ্রদ্ধা, প্রণাম। লিখেছেন শুক্তি, তারক দত্ত রোড, কলকাতা 19 থেকে। রাজীব ঘোষের লেখা পড়ব। সরকার বাড়ি, কুসুমদিঘি, ময়নাপুর, বাঁকুড়া থেকে এসেছে। সাহিত্যের আঙিনায় অগণিত চরিত্রের মাঝে আবুল বাশারের ফুলবউ উপন্যাসের নায়িকা রাজিয়া চরিত্র আমার মনে রেখাপাত করে। লেখনী শৈলীর একক ক্ষমতায় মুসলিম দাম্পত্য জীবনের প্রেম অপ্রেমের দ্বন্দ্ব নিয়ে লেখক আবুল বাশারের ভাবনা আমাকে ভাবিয়েছে। নারী স্বাধীনতায় খালাস নামে সূক্ষ্ম পথে জালিম পুরুষ নারীর জীবনকে পরিণত করে প্রহসনে। বহু বিবাহের তীব্র বিষ সারা দেহে ধারণ করে এক আধুনিকা শিক্ষিতা নারী রাজিয়া খালাস চায়। রদার দেশের মানুষ একদিন রদার সৌন্দর্য চিনতে পেরেছিল, কিন্তু এই উপন্যাসের নায়ক নায়িকা মিল্লাত রাজিয়ার প্রেম যে সত্যিই সুন্দর, আর সুন্দর বলেই তার প্রতিষ্ঠা দেওয়া দরকার, সে কথা কি কখনো ভেবে দেখবে সমাজ? আবুল বাশারের কলম এক সামান্য মুসলমান বিধবা নারীকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এ সমাজে। রাজিয়া নামক চরিত্রকে কুসংস্কার, ব্যভিচারের স্পর্শ থেকে অনেক অনেক যোজন দূরে নিয়ে যেতে চেয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারেননি। শরৎচন্দ্রের রমা রমেশের দ্বন্দ্ব, প্রেম ভালোবাসা স্বীকৃতি পায়নি সমাজে শরৎচন্দ্রের লেখনীতে। সেই রকমই উপন্যাসের শেষ পর্বে চূড়ান্ত ক্লাইম্যাক্সে আবুল বাশার সৃষ্ট নারী চরিত্র রাজিয়া সমাজের চাপে নিরুদ্দেশের পথে যাত্রা করেছে। লিখেছেন রাজীব ঘোষ, সরকার বাড়ি, কুসুমদিঘি, ময়নাপুর, বাঁকুড়া থেকে। এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে নেব। শিখা দাস, বাগুইয়াটি, কলকাতা 59, রীতা পাল, উমেশ নিয়োগী রোড, কলকাতা 24, মুকুল বন্দ্যোপাধ্যায়, দিগপাড়, বাঁকুড়া, সর্বমঙ্গলাগিরি, হিঙ্গলগঞ্জ, উত্তর 24 পরগনা, চন্দন চক্রবর্তী, তমলুক, পূর্ব মেদিনীপুর, সুতপা চক্রবর্তী, গড়িয়া স্টেশন রোড, কলকাতা 84, হীরালাল ঘোষ, পাঁচাল, বাঁকুড়া, পুষ্প দেবনাথ, কাঁকসা, সুভাষপল্লী, পানাগড়, পশ্চিম বর্ধমান, মীনাক্ষী দাস
দাস, বি গার্ডেন, হাওড়া, সৌমিত্র মজুমদার, রহরা, উত্তর 24 পরগনা। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। এবারে জানিয়ে দিয়ে জুন মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয়। দুদিন বই তো নয়, অতএব হেসে নাও যত পারো। গীতিকার বলেছেন বলেই যে হাসতে হবে এমন মানে নেই, কিন্তু হাসা ভালো। চিকিৎসা শাস্ত্রেও তার সমর্থন আছে। অবশ্য অকারণে হাসলে সেটাকে পাগলামি আখ্যা দিতে পারেন কেউ, সে হোক। পথ চলতে মজার কিছু মনে পড়ে গেলে হেসে ওঠাই মানবিক। এ জীবন দুদিন বই তো নয়। মোট কথা, হাসির সুযোগ ছাড়া মোটেই উচিত নয়, কিন্তু সবার বোধহয় তেমন হাসি পাচ্ছে না, তাই সেলফোনের রিলে আলাদা করে হাসিবর্ধক ঠিক ঠিক ধ্বনি দিতে হচ্ছে। অনেকে আবার টিভির পর্দায় স্ট্যান্ড আপ কমেডি শুরু না হলে হাসা শুরুই করেন না, মানে ধরিয়ে দিতে হয় যে কোথায় আছে হাসির উপাদান। কি বলা যায় একে? হাসির আকাল নাকি হাসির হট্টমেলা? সে আপনারা ঠিক করুন অবসর মতো, কিন্তু চিঠি লিখে এটুকু জানান যে কিসে হাসি পায় আপনাদের। জীবনের সেই কৌতুককর ঘটনা ভাগ করে নিতে পারেন এই মাসে। জুন মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয়। দুদিন বই তো নয়, তবে হাসির ব্যাপারে মসি চালনা করতে গিয়ে শোভনতার সীমা যেন না ভাঙে। তবে এই কথাই রইল, চিঠিতে শব্দ সংখ্যা থাকুক 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে, আকাশবাণী মৈত্রী, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikatha@gmail.com, MAITREEKATHA, maitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। পূর্ব সুচিত্রা রায়চৌধুরীর লেখা রামমোহন রোড, নবগ্রাম, হুগলি থেকে এসেছে। তোমার এবারের বিষয় নির্বাচন অসাধারণ। কাকে ছেড়ে কাকে লিখবো ভেবে কুল কিনারা পাচ্ছি না। কোন চরিত্রই যে বাদ দেওয়ার নয়, এই বিষয়টাই খুব কঠিন। বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সৃষ্ট প্রিয় চরিত্র গুপি বাঘা মনে ভীষণভাবে রেখাপাত করেছে। মোরা দুজনায় রাজার জামাই, জামাই হীরক রাজার দেশে ব্যঙ্গ বিদ্রুপের সুরে অভিনয়ে এক অনন্য মাত্রা পেয়েছে। লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু সত্যজিৎ রায়ের লেখা গোয়েন্দা সিরিজ ফেলুদার অন্যতম কমিক চরিত্র। সোনার কেল্লা সিনেমায় জটায়ু চরিত্রাভিনয় সারা জীবন মনে থাকবে। এছাড়া নায়কের অরিন্দম মুখার্জি দেবী সিনেমায় দয়াময়ী চরিত্র সবই যেন প্রিয় চরিত্র। আমার খুব ভালো লেগেছিল লীলা মজুমদারের পদী-পিসির বর্মী বাক্সর পদী-পিসির চরিত্র। পদী-পিসি ডাকাবুকো, অত্যন্ত সাহসিনী। গভীর রাতে বনের মধ্যে দিয়ে গরুর গাড়ি চড়ে খুড়োর বাড়ি যাওয়ার পথে ডাকাতদের শায়েস্তা করে সেই গ্রামে পৌঁছে জানতে পারল ডাকাত দল ওদেরই পরিচিত। সেই বর্মী বাক্স রহস্য উদ্ধার। বাক্সের মধ্যে যা ছিল তার বর্ণনা অতিশয় হাস্যকর। আবার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। পথিক, তুমি পথ হারাইয়াছ? কোমলমতী নারী নবকুমারের প্রাণ বাঁচিয়েছিল। আবার মতি বিবির মিথ্যা অভিযোগে নবকুমারী সন্দেহের বশে কাপালিকের কাছে বলি দিতে উদ্যত হয়েছিল। শেষে কপালকুণ্ডলা নদীতে ঝাঁপ দিয়ে মা গঙ্গার কাছে আত্মবিসর্জন দিয়েছিল। স্বার্থত্যাগী কপালকুণ্ডলার চরিত্রও আমার কাছে প্রিয় চরিত্রের একটি। সুচিত্রা রায়চৌধুরী লিখেছেন রামমোহন রোড, নবগ্রাম, হুগলি থেকে। স্বপন পণ্ডা কদমদিহা, সাঁকরাইল, ঝাড়গ্রাম থেকে লিখেছেন আপনার চিঠি এবারে। দুপুরে শুনশান পরিবেশে আমরা তাপ নিঃশ্বাস বায় অতিষ্ঠ। তখনই বাবুরা, মায়েরা, কাবুলের মানপাসান পিস্তা, বাদাম, মুনাক্কা আছে, নেবেন নাকি? হাঁস দিচ্ছে ফেরিওয়ালা। অমনি রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা গল্পে মিনি ও রহমতের শ্রেষ্ঠ চরিত্র দুটি আমার অনুভূতিকে জাগিয়ে তোলে। সুদূর আফগানিস্তান থেকে আসা কাবুলিওয়ালা কলকাতায় কেমন করে ফল বিক্রি করে জীবিকা নির্বাহ ও সঞ্চয়, আর বাড়িতে রেখে আসা ছোট্ট কন্যা সন্তানের স্মৃতি বুকের মধ্যে আগলে সম্ভ্রান্ত পরিবারের অন্য এক কন্যা সন্তান মিনির সঙ্গে তার অকৃত্রিম ভালোবাসার স্ফুরণ মনকে নাড়া দেয় বারবার। মিনির নিষ্পাপ শিশু মন তার অবুঝ শব্দ বানে জাতপাত ভুলে অবলীলায় পিতৃ হৃদয়কে ভাবাতুর করত, যার প্রকাশ রহমত ও মিনির কথোপকথনে। খুকি, তুমি বাদাম পিস্তা খাবে? আমার খুকি ভি খায়। ভালোবাসার কাঙাল রহমত মিনির শিশু মনকে চুরি করে নিয়েছে সামান্য পেস্তা বাদামের বিনিময়ে। পরিবর্তনশীল বয়স সন্ধিক্ষণে এখন মিনি পূর্ণ যৌবনা হয়েছে। লজ্জা তার আভরণ। মারপিটে জড়িয়ে দীর্ঘ কারাবাসে বুঝে উঠতে পারেনি রহমত মিনি যে সাবালিকা হয়েছে। আধো আধো ভাঙা কথায় আলাপ করা সেই মিনির সঙ্গে লাল চেলি পরা সলাজ মিনির এখন অনেক ফারাক। রহমত বলে,
খুকি, তুমি শ্বশুর বাড়ি যাবে? লজ্জিতা মিনি ছুটে পালালে কাবুলিওয়ালার পিতৃহৃদয়ে ভালোবাসার অপমৃত্যু ঘটে। ভূষাকালি মাখানো ছোট্ট হাতের ছাপের আড়ালে রহমত জ্ঞান চক্ষুতে দেখে মাতৃভূমি আফগানিস্তানের ছবি। সজল চোখে ভেসে ওঠে মরীচিকা। বাবা মেয়ের সম্পর্কে কোনো দূরত্ব নেই তো? লিখেছেন স্বপন পণ্ডা, কদমডিহা, সাঁকরাইল, ঝাড়গ্রাম থেকে। ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, বারুইপাড়া লেন, কলকাতা 35। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প কঙ্কালরূপে ষোড়শী মেয়েটি আমার মনে গভীর দাগ কেটেছে। সেই মেয়েটি তার জীবিত জীবনের যে করুণ ছবি হাসির ছলে তারই কঙ্কালটি নিয়ে একদা যে ছেলেটি পড়ত তাকে বলেছে। তার বলা জীবনচরিতে তার হৃদয়ে ফল্গু ধারার মতো বয়ে যাওয়া কান্নায় ভিজেছি আমি। বাল্য বিবাহিত মেয়েটি তার স্বামী সম্বন্ধে বলে, স্নিগ্ধ জলাশয় থেকে এক অপরিচিত জীব যেন বড়শিতে গেঁথে তুলেছে তাকে, যেন জম। মাত্র 2 মাসের বিবাহিত জীবন শেষে বৈধব্যে পেল সে মুক্তির আনন্দ। বিষ কন্যা রূপে আখ্যাত হয়ে ফিরেছে সে পিত্রালয়ে মহা আনন্দে। বিষাদঘন মুহূর্ত ওই শিশুর মনে কোনো দাগ কাটে না। বৈধব্যের কঠিন অবস্থা বোঝে সে ধীরে ধীরে। গৃহান্তরাল বাসিনী অপূর্ব রূপবতী মেয়েটি তার রূপ সম্বন্ধে সচেতন ও গর্বিত ছিল, কিন্তু আক্ষেপ তার রূপে মুগ্ধ হওয়ার কোনো মানুষ পায়নি বলে। কারণ অবিবাহিত অমিশুক দাদার কাছে একাকী ছিল সে। অবশেষে দাদার একমাত্র বন্ধু সদ্য ডাক্তারি পাস শশী শেখর যখন থেকে তাদের বাড়িতে চেম্বার করে এবং থাকে, সে তার চোখে মুগ্ধতা দেখে ও উৎফুল্ল হয়। প্রেম আসে তাদের জীবনে, কিন্তু তারা জানতো সামাজিক বাধায় এই প্রেম পরিণতি পাবে না। তাই যখন শশী শেখর বর বেশে তাদের বাড়ি থেকে বিয়ে করতে যায়, তখন ষোড়শী তার পানীয়ে বিষ মেশায়। শশী শেখর বোঝে, তাই মুগ্ধ ও তীক্ষ্ণ দৃষ্টিতে বলে, তবে চলিলাম। এই করুণ বর্ণনায় হু হু করে ওঠে মন। এরপর বধূ বেশে অনন্ত বাসরে প্রবেশ করার প্রস্তুতি নিয়ে মনোমুগ্ধকর হাসি ঠোঁটের কাছে নিয়ে বিষ পান করে। তার দুঃখ, তার ওই রঙিন হাসি তার কঙ্কালের মুখে না থাকায়। এই কৌতুক ভরা জীবনচরিতে কান্নার মেঘ থমকে থাকে আমার বুকে। লিখেছেন ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, বারুইপাড়া লেন, কলকাতা 35 থেকে। সুদর্শন মুখোটি, লাহিড়িপাড়া লেন, শ্রীরামপুর, হুগলি থেকে লিখেছেন, আমি রাস্তায় বালকটিকে দেখেছিলাম। মুখ দেখে মনে হয়েছিল বয়স 12-13, উচ্চতা কিন্তু 8-9 বছরের ছেলের মতো। পা দুটো মোটা, ছোট আর ধনুকের মতো বাঁকা। হাত দুটো তুলনায় বড়। বালকটির কপাল, গাল বসন্তের দাগের মতো ক্ষত চিহ্নে পূর্ণ। বলা যায় কুরূপ এক প্রতিবন্ধী। জড়িয়ে বলা কথাও বোঝা যায় না। একদল নির্দয় স্কুল ছাত্র ছেলেটিকে উত্ত্যক্ত করছিল। প্রতিবন্ধী ছেলেটির দিকে কাদামাটি ঢিল ছুড়ছিল। ঢিলের আঘাতে ছেলেটির একদিকের গাল কেটে রক্ত ঝরছিল। প্রচন্ড এক ধমক দিলাম। হঠাৎ ধমকে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে গেল। সুরেশ নামের সেই ছেলেটিকে নিয়ে গেলাম তার মায়ের কাছে। সুরেশের বাড়ি গিয়ে বুঝলাম মা সন্তানের প্রতি পরম স্নেহশীল। ছেলেকে সবাই কুৎসিত বলে, তাই হতাশ। আমার মুখ দিয়ে হঠাৎ দর্শন বাক্য উচ্চারিত হলো। কুৎসিত শব্দটি সুন্দরের মতোই একটি শব্দ মাত্র। সুন্দরী কুৎসিত, কুৎসিতই সুন্দর। কথাগুলোর মানে বিভিন্ন জনের কাছে বিভিন্ন। ছেলেটির মা বেশ বিভ্রান্ত। বাবা তো ছেলের ওপর আশাই ছেড়ে দিয়েছে। এরপর মাঝে মাঝে সুরেশের বাড়ি গিয়েছি, ওকে বেড়াতে নিয়ে গেছি। খুব খুশি হয়েছে ছেলেটি। নদীতে নিয়ে গিয়ে ওকে সাঁতার কাটতে শিখিয়েছি। সাঁতার শেখার পর ওর কিছুটা আত্মবিশ্বাস তৈরি হলো। কিছু একটা তো সে জানে। আমি সর্বনামের আড়ালে সেই ব্যক্তিটিকে আমরা পাই লেখক রাস্কিন বন্ডের লেখা মোস্ট বিউটিফুল গল্পে। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে থাকে এমন মানুষকেই তো চাই। আমরা অনেকেই প্রতিবন্ধীদের প্রতি মানবিক আচরণ করি না। এরাও তো মানুষ। রাস্কিন বন্ড সৃষ্ট এই ব্যক্তি চরিত্রটি আমার খুব প্রিয়। লিখেছেন সুদর্শন মুখোটি, লাহিড়িপাড়া লেন, শ্রীরামপুর, হুগলি থেকে। এবারে মুর্শিদাবাদের চিঠি। নাজির হোসেন বিশ্বাস, চোয়া, হরিহরপাড়া থেকে লিখেছেন, সাহিত্য হলো হাজারদুয়ারি প্রাসাদের মতো। তার কত জানালা, খিড়কি দোয়ার, চিলেকোঠা। সেই সব ঘর থেকে সুখ দুঃখে লাল, হলুদ, নীল আলো বিচ্ছুরিত হয়। আমি সাহিত্যের বিচিত্র চরিত্রদের মধ্য থেকে তুলে ধরলাম বুদ্ধদেব গুহর অবরোহী উপন্যাসের যোজনগন্ধার মাস্টারমশাই অর্জমা রায়কে। অর্জমা একজন লেখক। বিহারের কোডারমা রেল স্টেশনে এক ঝলক দেখা হয় তার যৌবন বেলার এক ছাত্রী যোজনগন্ধার সঙ্গে। তারপর দুজনের মধ্যে শুরু হয় পত্রালাপ। যোজনগন্ধা
তার মেয়েবেলার মাস্টারমশাই অর্জমাকে পেয়ে দিশাহীন অন্ধকার জীবনে আলোর সন্ধান পেল। অর্জমা চিঠির পরতে পরতে ঝরিয়ে দিচ্ছে নানান সমস্যার গভীরতর দিক নির্দেশ। কি অবলীলায় তার হৃদয় থেকে হৃদয়ে উৎসারিত হচ্ছে। ফল্গু ধারার মতো আপন বেগে বয়ে চলেছে মননের পাথুরে ভূমিতে, তাকে করে তুলছে উর্বর ও শস্য শ্যামলা। কোডারমা, হাজারিবাগ, ঝিমরি তিলাইয়া সেখানকার মানুষের মনের কথা টেনে এনে দেখিয়েছেন, তাদের মনের খিদে, পেটের খিদে। নারী পুরুষের মানসিক শারীরিক সম্পর্কের কথা যেভাবে সহজ ও সাবলীল ভাবে ব্যক্ত হয়েছে, তাদের ইচ্ছে অনিচ্ছে, স্বাধীনতা, পরাধীনতা, ভালো লাগা, মন্দ লাগা, তাতে মনে হয় অর্জমা কোনোটায় সুখানুভবের ফুল ফুটিয়েছে, কোনোটায় বয়ে দিয়েছে দুঃখের শ্রাবণ ধারা। তাই তো বলতে ইচ্ছে করে, তুহু মম মাধব তুহু মম দোসর। ঠিক যেন কোনো পিতা তার ছোট্ট ছেলে মেয়েকে আলো ফেলে ফেলে চড়াই উতরাই খানাখন্দ দেখিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিচ্ছে। অর্জমাকে ঠিকঠাক উপলব্ধি করতে পারলেই সমাজ তথা রাষ্ট্রকে নতুনভাবে গড়া যাবে। তাই তো যোজনগন্ধার মাস্টারমশাই অর্জমা রায় সাহিত্যে আমার একজন প্রিয় চরিত্র। নাজির হোসেন বিশ্বাস, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে লিখেছেন। এবারে ডাকযোগে আসা একটি লেখা পড়ব। প্রদীপ প্রধান, রামনগর, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। সাহিত্য প্রিয় বুধ সকালে। বাংলা সাহিত্য ভাণ্ডারে অগণিত প্রিয় চরিত্রগুলোর মধ্যে কার কথা লিখব ঠিক করা কঠিন। তবু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের কপালকুণ্ডলা উপন্যাসের নবকুমার আমার প্রিয় চরিত্র। নবকুমার যেমন সাহসী তেমনি পরোপকারী। তার চরিত্রের দৃঢ়তা তাকে আলাদা স্থান করে দিয়েছে। বিষাদগ্রস্ত নৌকারোহীগণ পথভ্রষ্ট হয়ে আর্তনাদ করলে নবকুমার কিছু সময়ের জন্য নৌকার বাহন বন্ধ রাখবার নির্দেশ দেন। তার নির্দেশে নৌকো বোঝাই যাত্রীগণ প্রাণ ফিরে পেলেন। সকলের আহারাদির জন্য কাঠ সংগ্রহ করার জন্য নবকুমার একাই বনের গভীরে গিয়েছিলেন, আর সকলে নবকুমারকে পরিত্যাগ করে চলে গেলেন। এমন নবকুমার বর্তমান বাংলায় বহু রূপে বহুভাবে দেখা যায়। তাই নবকুমার আমার কাছে যেমন প্রিয় তেমনি আপন। নবকুমারকে দেখলে অবাক হতে হয়। গভীর অরণ্যে কাপালিকের হাতে বন্দী, তবু সে ক্লান্তি নবকুমারকে কিছুটা থামিয়ে দিয়েছে ঠিকই, তবে আবার সে পথ খুঁজে পেয়েছে। তাই নবকুমার অম্লান, অজেয়, তার সংগ্রামী মন বাংলা সাহিত্যের প্রিয় চরিত্রগুলোর মধ্যে অন্যতম একটি। নবকুমার শ্রেষ্ঠ নায়ক, ধন্য সে, উজ্জ্বল আলোকবর্তিকা ধ্রুব তারার মতো। সকলের জন্য শুভ কামনায়, প্রদীপ প্রধান, রামনগর, পূর্ব মেদিনীপুর। এবারে পড়ব পুষ্প দেবনাথের লেখা কাঁকসা, সুভাষপল্লী, পানাগড়, পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন। বৃন্দাবনলাল বর্মার রানী লক্ষ্মীবাইয়ের চরিত্রটি খুবই প্রিয় হওয়াতে অনেকবার পড়েছি। তৎকালীন সময়ের পরিব্যাপ্তিতে লক্ষ্মীবাইয়ের মতো একটি অসহায় স্বল্পবয়সী মেয়ের দোর্দণ্ড প্রতাপ ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মানসিকতার জন্যই আমাকে আকৃষ্ট করে আজও। 1842 সালে ঝাঁসির রাজা 40 বছর বয়সী গঙ্গাধর রাওয়ের সঙ্গে 13 বছরের লক্ষ্মীবাইয়ের বিয়ে হয়। 1851 সালে রানীর একটি পুত্র সন্তান হয়েও মাত্র 3 মাস পরেই পুত্রটি মারা যায়। বৃদ্ধ রাজা সকলের অনুমতি নিয়ে একটি দত্তক পুত্র গ্রহণ করে স্বীকৃতির জন্য বড়লাট ডালহৌসির অনুমতি প্রার্থনা করলেও তা নাকচ করে দেন। তাহলে আজ এখানেই শেষ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ছিলাম সুতাপা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটির সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।